একদিন তো মরতেই হবে, কিন্তু স্বার্থপরের মতো মরে কি লাভ? দেশ গরিব বলে শিক্ষা খাতে বরাদ্দ হয় না, এ কথা তো ঠিক নয়। দেশ যদি গরিব হতো তাহলে বাংলাদেশে এই যে 21টা পরিবার যাদের সম্পদের পরিমাণ 5,000 কোটি টাকারও বেশি, সেই সম্পদের পরিমাণের মানুষ কিভাবে তৈরি হলো? পাকিস্তানের 22 পরিবারের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ লড়াই করেছিল, আর এখন 21টা পরিবার তৈরি হয়েছে যারা 5,000 কোটি টাকার সম্পদের বেশি মালিক, এবং দেশের টাকা বিদেশে লুটপাট হয়, দেশের টাকা বিদেশে পাচার হয়। ফলে দেশ গরিব বলে শিক্ষার সুযোগ নাই, এ কথা ঠিক নয়। দেশ গরিব বলে মানুষ চিকিৎসার সুযোগ পায় না, এ কথা ঠিক না। বরং বাংলাদেশে একটা অর্থনৈতিক নিয়ম চলে, যে নিয়মের কারণেই বেশিরভাগ মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করতে হয়, আর অল্প কিছু মানুষের স্বার্থে, বৃহৎ ব্যবসায়ীদের স্বার্থে, পুঁজিপতিদের স্বার্থে, লুটেরাদের স্বার্থেই এখানকার সমস্ত নিয়ম কানুন হয়। এ কথা আমাদের বন্ধুরা যদি না ভাবে তাহলে আমরা হয়তো জীবন দেব। আত্মত্যাগ তো বাংলাদেশের যুবক তরুণরা বহুবারই দিয়েছে, কিন্তু কেন মুক্তি হলো না সেই কথা আজকে, সেই প্রশ্ন আমাদের তুলতেই হবে। সেই মুক্তি হলো না এই কারণেই, এই অর্থনৈতিক ব্যবস্থা, এই ব্যবস্থায় ফ্যাসিবাদ কায়েম করেছিল, এ কথা আমাদেরকে ভাবতেই হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে একজন শিক্ষার্থী তারা একটু থাকবে, তার জন্য যে আবাসিক হলের ব্যবস্থা, সেই আবাসিক হলের ব্যবস্থাগুলো নেই। বিশেষ করে নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো আবাসনের ব্যবস্থা নেই, এবং একজন শিক্ষার্থী খেয়ে পড়ে বেঁচে থাকবে, তাদের ক্যান্টিনগুলোর যে ব্যবস্থা, সেখানে কোনো ভালো মানের খাবার নেই। অথচ আমরা দেখতে পাচ্ছি প্রতি মুহূর্তে এই যে খাবারের খরচ, সেই খরচগুলো বেড়ে যাচ্ছে। ফলে এইভাবে পুরো সমাজের মধ্যে একটা শোষণ বৈষম্য, সেটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ফলে বন্ধুগণ, আমরা বলতে চাই, এই যে গণঅভ্যুত্থান, যে গণঅভ্যুত্থানের মধ্যে আমরা স্লোগান দিয়েছিলাম, আমরা শোষণ বৈষম্যহীন রাষ্ট্র চাই, আমরা বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চাই, আমরা বললাম, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কোনো রকম উদ্যোগ আয়োজন দেখছি না। আমরা বলেছিলাম যে আগস্ট পরবর্তী সময়ে শিক্ষাক্ষেত্রের যে সংকট, সেই সংকটগুলো দূর করার জন্য শিক্ষা সংস্কার কমিশন যেন তৈরি করা হয়। অথচ আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত শিক্ষা সংস্কার কমিশন তৈরি করা হয়নি, এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম যে সংকটগুলো, সেই সংকটগুলো জিয়ে রাখা হচ্ছে। যে শ্রমিকদের যে অধিকার নিয়ে তারা যখন কথা বলেছিল, আমরা দেখলাম রাষ্ট্রের পক্ষ থেকে তাদের বুকে গুলি চালানো হলো। এই যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা দেখছি, বন্ধুগণ, বলতে চাই, এই যে 24 সালে যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান আমাদের সামনে শিখিয়ে দিল যে কোনো একটা অধিকার, সেই অধিকার লড়াই করে পেতে হয়। 24-এর গণ অভ্যুত্থান আমাদের সামনে শিক্ষা রেখে দিল যে আমরা মাথা নিচু করে বাঁচতে পারি না, যে কোনো একটা অধিকারের দাবিতে আমাদের বুক পেতে দিতে হয় গুলির সামনে। আবু সাইদরা সেদিন গুলির সামনে বুক পেতে দিয়েছিল, আপনারা দেখেছেন। মীর মুগ্ধরা সেদিন শহীদ আত্মদান করেছে। আপনারা জানেন 5 আগস্ট যেদিন হাসিনার পতন ঘটে, সেদিন দুপুরবেলা এই যে চানখারপুল মোড়ে, সেখানে 10ম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস, সে তার বুক পকেটে একটা চিঠি লিখে, সে তার চিঠিটা তার মাকে দিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায়, এবং সে চিঠিতে লেখা ছিল, মা গো, আমি মিছিলে যাচ্ছি, সরি আব্বুজান, আমি নিজেকে আর ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতে পারলাম না। আমি জানি একদিন তো মরতেই হবে, কিন্তু স্বার্থপরের মতো মরে কি লাভ? এর চেয়ে যদি আমি দেশের জন্য গুলি খেয়ে মৃত্যুবরণ করি, সে মৃত্যু তো মানুষের একটা পরম পাওয়া। ফলে আমি যদি আর ফিরে না আসি, তবে যেন তোমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে, আত্মোৎসর্গ করেছে, আমাকে নিয়ে গর্ববোধ করো। এইরকম অসংখ্য মানুষের লড়াইয়ের মধ্য দিয়ে আমরা গণ অভ্যুত্থান পেলাম। ফলে আমরা বলতে চাই, এই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যেন নতুন করে সন্ত্রাসী, দখলদারিত্ব, দুর্নীতি, লুটপাট দেশের মধ্যে শুরু হতে না পারে, সেই জন্য ছাত্র বন্ধুদেরকে আপনাদেরকে সজাগ থাকতে হবে।